আজ আমরা নবম শ্রেণীর বাংলা ক্লাসে দুটি বিষয় আলোচনা করব। প্রথমটি বেগম রোকেয়ার লেখা প্রবন্ধ হিমালয় দর্শন এবং দ্বিতীয়টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা খেয়া। প্রথমে আমরা হিমালয় দর্শন প্রবন্ধটি আলোচনা করব। হিমালয় দর্শন এই প্রবন্ধটি আলোচনার শুরুতে আমরা লেখিকা বেগম রোকেয়া সম্পর্কে দু চার কথা জেনে নেব। বেগম রোকেয়া জন্ম 9 ডিসেম্বর 1880 খ্রিস্টাব্দ। জন্মস্থান বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রাম। পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার, মাতা রাহাতুন্নিসা সাবিরা চৌধুরানী। তিনি তার জীবনে বহু সামাজিক কর্মের সঙ্গে জড়িত ছিলেন। তিনি তার স্বর্গত স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের স্মৃতিতে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপন করেন। এছাড়াও তিনি মুসলিম নারী সংগঠন প্রতিষ্ঠা আঞ্জুমানে খাওয়াতিনি ইসলাম নামে একটি মুসলিম নারী সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে সুলতানাজ ড্রিম, পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর প্রভৃতি। এই ক্ষণজন্মা নারী মহিয়সী নারীর মৃত্যু হয় 9 ডিসেম্বর 1932 খ্রিস্টাব্দে। আমরা হিমালয় দর্শন এই প্রবন্ধটি আলোচনার পূর্বে এই প্রবন্ধটি উৎস সম্পর্কে একটু জেনে নিই। আলোচ্য হিমালয় দর্শন শীর্ষক রচনাংশটি 1311 বঙ্গাব্দে মহিলা পত্রিকায় প্রকাশিত কূপমণ্ডুকের হিমালয় দর্শন রচনার সংক্ষিপ্ত রূপ। লেখিকা হচ্ছেন বেগম রোকেয়া। হিমালয় দর্শন আমরা সমগ্র প্রবন্ধটিকে 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগে রয়েছে হিমালয়ের বর্ণনা। এই গদ্যটি যখন লেখা হয়েছে তখন ভারতীয় রেল এতটা উন্নত ছিল না। ভারতের বিভিন্ন অংশের রেলপথ আলাদা আলাদা কোম্পানির দ্বারা পরিচালিত হতো। তৎকালীন সময়ে হুগলি নদীর পূর্ব দিকের বিস্তীর্ণ অঞ্চল অধুনা বাংলাদেশ, আসাম, উত্তর পূর্বের রাজ্য ইত্যাদি পরিচালিত হতো ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের দ্বারা, এবং হুগলি নদীর পশ্চিম অংশ অধুনা পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ইত্যাদি পরিচালিত হতো ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের দ্বারা। বলা বাহুল্য যে এরা আলাদা আলাদা ধরনের রেল চালাতো। লেখিকা এখানে বলেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির তুলনায় ইস্টার্ন বেঙ্গলের রেলগাড়ি অপেক্ষাকৃত ছোট হতো। এছাড়া শিলিগুড়ি থেকে দার্জিলিং অবধি যে রেলপথ ছিল তা পরিচালিত হতো হিমালয়ান রেলওয়ের দ্বারা। প্রসঙ্গত উল্লেখ্য যে অন্য দুই রেল কোম্পানি বর্তমানে অবলুপ্ত হলেও হিমালয়ান রেলওয়ে ভারতীয় রেলওয়ের একটি বিভাগ, এর অস্তিত্ব এখনও বর্তমান আছে। বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকার অন্তর্গত। প্রথম ভাগে প্রবন্ধের রয়েছে হিমালয়ের বর্ণনা। প্রথমে কয়েকটা লাইন আমি যেরকম আলোচনা করছি সেরকমে তোমরা বুঝতে পারবে যে লেখিকা কিভাবে হিমালয়ের সৌন্দর্যের বর্ণনা করতে করতে বা তিনি নিজেও উপভোগ করতে করতে হিমালয়ের যাত্রা শুরু করেছেন। পথের দুই ধারে মনোরম দৃশ্য, কোথাও অতি উচ্চ স্টেপ বা চূড়া, কোথাও নিবিড় অরণ্য, তরু লতা ঘাস পাতা সকলই মনোহর। এগুলো সবই তার এই মন্ত্রমুগ্ধতার পরিচয় বহন করে। হিমালয় পর্বতের কোল ঘেঁষে চলে গেছে হিমালয় রেল রোড। ছোট আকারের হিমালয়ান রেলগাড়িতে চেপে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাত্রা করছেন লেখিকা বেগম রোকেয়া। চড়াই উতরাই পেরিয়ে পর্বতচূড়া ডিঙিয়ে কিংবা গহন অরণ্যের বুক চিরে উঠে যাওয়া রেলপথে তাকে সঙ্গ দিয়েছে বিশালাকায় জলপ্রপাত কিংবা সবুজ চা বাগান। এখানে একটি জায়গায় বলছেন, রেলপথে অনেকগুলি জলপ্রপাত বা নির্ঝর দৃষ্টিগোচর হইল, ইহার সৌন্দর্য বর্ণনাতীত। পর্বতের পিছনে মেঘ বায়ুর লুকোচুরি খেলা, পাহাড়ের ঢালকে সোনার রঙে রাঙিয়ে দিয়ে সূর্যের অস্ত যাওয়া লেখিকার মনকে খুশিতে ভরিয়ে তুলেছে। হিমালয় দর্শন প্রবন্ধটিতে সৃষ্টিকর্তার তুলিতে আঁকা এই নৈসর্গিক প্রকৃতির বর্ণনা করেছেন লেখিকা।
সঙ্গে ঝরে পড়েছে স্রষ্টার প্রতি তাঁর বিনম্র শ্রদ্ধা। একেবারে শেষ অংশে গিয়ে আমরা এটা দেখতে পাই। কার্শিয়াং যাবার পথে অপরূপ সুন্দর কতকগুলি জলপ্রপাত লেখিকার মন ভরিয়ে দেয়। ওই রকম একটি জলপ্রপাতই যে জাহ্নবীর উৎস তা ভেবে লেখিকা অবাক হয়ে যান। জাহ্নবী অর্থাৎ এখানে গঙ্গা নদীর উৎসের কথা বলছেন। জল পরিবর্তনের জন্য একটি বড় জলপ্রপাতের কাছে ট্রেন থামলে প্রাণ ভরে তার সৌন্দর্য উপভোগ করেন লেখিকা। এই যে লাইনটিতে বলছেন সেখানে কিন্তু সেই নির্ঝর বা জলপ্রপাতের কথা বলছেন। 4864 ফিট উচ্চতায় অবস্থিত কার্শিয়াং স্টেশনের নিকটেই লেখিকাদের বাসা ছিল। লেখিকা যে সময় কার্শিয়াং পৌঁছন তখন শীত বা গ্রীষ্মের প্রকোপ ছিল না। পর্বতের বসন্তকাল বলেই আবহাওয়া মনোরম ছিল। এখানে একটি লাইন তিনি বলছেন, এ সময় পার্বত্য বসন্তকাল বলিলে, এ সময়কে পার্বত্য বসন্তকাল বলিলে কেমন হয়, মানে না গরম না অতিরিক্ত ঠান্ডা। অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হইলাম। তিনি শিলিগুড়ি থেকে রেলওয়ে পথে কার্শিয়াংয়ে এসে পৌঁছলেন। লেখিকার সৌন্দর্যপ্রিয় মন পর্বতের মাঝে যেন ব্যাপ্তি খুঁজে পায়। প্রবন্ধটিতে লেখিকা জলপ্রপাতের স্বচ্ছ সুন্দর জল দেখে ও স্পর্শ করে এবং তাকে ঘিরে থাকা কুয়াশার সান্নিধ্যে সুখানুভূতির কথা ব্যক্ত করেছেন। বায়ু ও মেঘ, অস্তমান সূর্যের আলোয় প্রকৃতির বুকে যে সৌন্দর্যের জগৎ রচনা করত তা দেখতে দেখতেই লেখিকার সময় কেটে যেত। এই পার্বত্য অঞ্চলে বেড়াতে এসে তার প্রথমে একটা মজার ঘটনা ঘটে। মজার ঘটনাটা এরকম যে তিনি এসে পৌঁছন অথচ তার মালপত্র লটবহর এসে পৌঁছয় না। প্রথম একটি দিন তাকে নিজস্ব জিনিসপত্র ছাড়াই কাটাতে হয়। সেখানে তিনি একটি সুন্দর সুখী গৃহকোণ পেলেও, আশ্রয় পেলেও তিনি কিন্তু ঘরের মতো স্বাচ্ছন্দ্য বোধ করেননি। এখানে তিনি সেই কারণে লিখেছেন, কেবল আশ্রয় পাইলে সুখে গৃহে থাকা হয় না। অবশ্য পরের দিন তার সমস্ত মালপত্র আবার পৌঁছে যায় এবং তিনি আবার ঘরের মতো স্বাচ্ছন্দ্য অনুভব করতে থাকেন। দ্বিতীয় ভাগে প্রবন্ধটির রয়েছে নারী স্বাধীনতার কথা। এখানকার যে ভুটিয়ানি, যাদেরকে তিনি পাহাড়নি বলছেন, তাদের কথা বলতে গিয়ে তিনি এই নারী স্বাধীনতার কথা তিনি উল্লেখ করেছেন। এখানে তিনি নিবিড় অরণ্য পথে ঘুরে বেড়াতে গিয়ে লেখিকার সঙ্গে সাপের সাক্ষাৎ না হলেও 2-3 বার জোকের কবলে তাকে পড়তে হয়েছে। জোকের আলোচনা প্রসঙ্গে লেখিকা এখানে উল্লেখ করেছেন যে, এখানে এই লাইন তিনি উল্লেখ করেছেন প্রবন্ধটিতে, এদেশে স্ত্রীলোকেরা জোক দেখিলে ভয় পায় না। এটা তার কাছে খুব আশ্চর্য বোধ হয়েছিল। আর এর প্রমাণ হিসেবে তিনি বলছেন যে তার যিনি পরিচারিকা ছিলেন ভালু, তার কথা বলছেন। পার্বত্য প্রদেশের এই স্ত্রীলোকেরা কোনো কিছুতেই সহজে ভীত হয় না। নারী স্বাধীনতার অন্যতম পথিকৃৎ ছিলেন বেগম রোকেয়া। তিনি এই অসম্ভব পরিশ্রমী ভুটিয়ানি বা এই পাহাড়ি রমণীদের দেখে ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি বলছেন, রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। জিজ্ঞাসা করি, এই ভুটিয়ানিরাও ওই অবলা জাতিরই অন্তর্গত নাকি? হ্যাঁ, এটা তার মনে প্রশ্ন জেগেছে, বিস্ময় জেগেছে যে নারীদের অবলা বলা হয় বটে, কিন্তু এরা কি করে সেই অবলা জাতিরই অন্তর্গত হয়? এইখানকার নারীরা পুরুষদের থেকেও বেশি ক্ষমতা সম্পন্ন বলে বেগম রোকেয়া তাদের স্বীকৃতি দিয়েছেন। এদের বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, এরা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী। স্বভাবত ইয়ারা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী এই নারীরা। এরা পুরুষদের থেকে কোনো অংশে কম নন। এরা সমানভাবে এরা উপার্জন করেন। তিনি লিখেছেন, ইহারা উদরান্নের জন্য পুরুষদের প্রত্যাশী নহে, সমভাবে উপার্জন করে। ভুটিয়ানিরা পাহাড়নি বলে আপনাদের পরিচয় দেন এবং আমাদিগকে নিচেকা আদমি বলে, মানে তারা সমতলের অধিবাসীদের নিচেকা আদমি বলে। সমতলের অধিবাসীদের মধ্যেকার নানা রকম বদ গুণ,
নানা রকম অসৎ গুণ তাদের মধ্যে কিন্তু ছিল না প্রথম দিকে, কারণ তারা পাহাড়ি, তারা সহজ সরল, শ্রমশীলা, এরকমই তাদের জীবনযাত্রা ছিল। কিন্তু যত সমতলবাসীর সঙ্গে তাদের মেলামেশা হয়েছে, সংস্রব হয়েছে, সমতলবাসীদের সঙ্গে তাদের বিবাহও হয়েছে, যত তাদের মধ্যেকার সংস্রব বেড়েছে, ততই পাহাড়ি সহজ সরল এই সমস্ত জাতি তারা কিন্তু সমতলবাসীদের থেকে নানা রকম বদগুণ আয়ত্ত করেছে। সেই জন্য এখানে বলছেন, কিন্তু নিচেকা আদমির সংস্রবে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুণরাজি হারাইতেছে। এখানে তিনি বলছেন লেখিকা যে এদের শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী, সত্যবাদীর মতো বিশেষণগুলি ব্যবহার করলেও সমতলবাসী বা নিচেকা আদমির সংস্পর্শে এরা সদ্গুণগুলো হারাচ্ছে বলে বেগম রোকেয়া মন্তব্য করেছেন। প্রবন্ধের একদম অন্তিম ভাগে, যেটাকে আমরা তৃতীয় ভাগ বলছি, তিনি প্রাকৃতিক সৌন্দর্য দু চোখ ভরে উপভোগ করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তার প্রতি নিজের অন্তরের কৃতজ্ঞতার ডালি অর্পণ করেছেন। প্রকৃতির অপার সৌন্দর্যে লেখিকার প্রকৃতিপ্রেমী হৃদয় তৃপ্ত হয়েছে এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হয়েছে। এখানে তিনি লিখছেন, আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। আবার বলছেন, না স্বাদ তো মিটে নাই, যত দেখি ততই দর্শন পিপাসা শত গুণ বাড়ে। আর সেই মহাশিল্পী সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র, এই মহাশিল্পী হচ্ছেন ঈশ্বর। আমাদের এমন সুন্দর চক্ষু, কর্ণ, মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি, তবে কি কৃতজ্ঞতা হয় না? কৃতজ্ঞতা মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা, যে আমাদের সুন্দর চক্ষু, কর্ণ, মন দিয়ে এই অপার্থিব যে সৌন্দর্য তিনি উপভোগ করছেন, তা দেখে যদি ঈশ্বরের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ না করেন, তাহলে বিশ্বাসঘাতকতা করা হবে। আর শেষে বলছেন, ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনি ধন্য, কারণ এই অপূর্ব সুন্দর পৃথিবী তাঁরই সৃষ্টি। বঙ্গোপসাগর দেখে তাঁর সমুদ্র দর্শনের স্বাদ মিটেছিল। পর্বত এবং পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক শোভা দেখে তার দেখার ইচ্ছা বেড়ে গেছে শতগুণ। ঈশ্বরের সৃষ্ট জগৎ ও জগতের বিপুল বৈচিত্র্যকে তিনি মন প্রাণ দিয়ে উপভোগ করেছেন এবং তার সাথে সাথে স্রষ্টার প্রতি শ্রদ্ধায় তিনি বিনম্র চিত্রে বারংবার ঈশ্বরের গুণগান করেছেন। এইভাবে আমরা পুরো প্রবন্ধটিকে আলোচনা করে দেখতে পারি যে প্রথম ভাগে তিনি কিন্তু যে তার যাত্রাপথের যে সৌন্দর্য উপভোগ করেছেন সেটার কথা বলেছেন, এবং দ্বিতীয় ভাগে বলেছেন নারী স্বাধীনতার কথা, যেখানে ভুটিয়ানিদের কথা তিনি বলেছেন, এবং সমতলবাসীদের সংস্রবে কিভাবে তারা নিজেদের সদ্গুণরাজি হারাচ্ছে সেই কথা বলেছেন। আর শেষ ভাগে গিয়ে তিনি বলছেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন এবং স্রষ্টার প্রতি বিনম্র চিত্রে তার অন্তরের কৃতজ্ঞতা ডালি অর্পণ করেছেন। আমরা কয়েকটা লাইন এক্ষেত্রে আলোচনা করে করে গেলাম, কয়েকটা লাইন আমরা উদ্ধৃত করলাম। এই তুলে তোমাদের প্রশ্ন করতে হবে, ছোট প্রশ্ন করতে হবে, 5 নম্বরের মতো প্রশ্ন করতে হবে, এবং 5 নম্বরের প্রশ্ন কখনোই 150টি শব্দের ঊর্ধ্বে তোমরা উত্তর তৈরি করবে না। তাহলে বেগম রোকেয়ার লেখা হিমালয় দর্শন এই প্রবন্ধটির আলোচনা আমরা আজকে এখানেই শেষ করলাম। এবার আমাদের দ্বিতীয় আলোচনা আমরা শুরু করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা খেয়া এটি দিয়ে। খেয়া কবিতাটি আলোচনার শুরুতে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে 2-4 কথা জেনে নেব। যদিও তাঁর সম্পর্কে কিছু বলা সত্যি এত সংক্ষিপ্ত সময়ে আমাদের সম্ভব নয়, তবু আমরা সংক্ষেপে 2-4 কথা তাঁর সম্পর্কে জেনে নেব। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ তাঁর জন্ম হয় কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী দেবী। সারা জীবনে তিনি সাহিত্য সাধনা করে গেছেন। কাব্য, কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, সঙ্গীত, চিত্রকলা, সাহিত্য শিল্পের নানা শাখাতেই তাঁর অবাধ বিচরণ ছিল। তাঁর এই বিশাল বিস্তৃত আয়তনের
সাহিত্য চর্চা সম্পর্কে আলোচনা আমরা এই সংক্ষিপ্ত পরিসরে করতেই পারি না, কিন্তু কয়েকটি বিষয় আমরা শুধুমাত্র তার উল্লেখ করছি মাত্র এই আলোচনায়। তার বিপুল কাব্যগ্রন্থগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল করি ও কোমল, মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, কাহিনী, নৈবেদ্য, গীতাঞ্জলি, বলাকা, পুনশ্চ ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি তার চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নাটকগুলির মধ্যে হচ্ছে রাজা ও রানী, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী ইত্যাদি। উল্লেখযোগ্য উপন্যাস চোখের বালি, নৌকাডুবি, গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা ইত্যাদি। এছাড়াও আছে ছোট গল্প, প্রবন্ধ, সঙ্গীত, চিত্রকলা। এই ক্ষণজন্মা মহান যিনি সাহিত্যিকের জীবনাবসান ঘটে 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। এবার আমরা খেয়া কবিতাটি একটু জেনে নেব। খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। খেয়া নৌকা মানে দুই তীরের মধ্যবর্তী চলাচলকারী যাত্রার যে নৌকা ব্যবহার করা হয় তাকেই খেয়া বলা হচ্ছে। বলছেন পারাপার করছে নদী স্রোতে, কেউ ঘর থেকে যাচ্ছে, কেউ ঘরে ফিরছে। দুই পাশে দুই তীরে দুটি গ্রাম, তাদের মধ্যে জানাশোনা রয়েছে। সকাল থেকে সন্ধ্যা যাত্রী বহন করে এপার ওপার করছে খেয়া নৌকো। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, কত নতুন ইতিহাস প্রতিনিয়ত গড়ে উঠছে, কিন্তু এই খেয়া নৌকার যাত্রা অবিরাম সনাতনভাবে বয়েই চলেছে। আবার বলছেন সোনার মুকুট কত ফুটে আর টুটে। নতুন নতুন সাম্রাজ্য গঠন হচ্ছে, কোনো সাম্রাজ্য ভেঙে যাচ্ছে, দেশ কালের ইতিহাস বদলে যাচ্ছে, কিন্তু খেয়া নৌকার পারাপার অবিশ্রান্ত, অবিরাম। এখানে বলছেন শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, দুই তীরে দুটি গ্রাম, গ্রামের কোনো নাম কবি এখানে বলছেন না, উল্লেখ করছেন না। দুই তীরের গ্রাম, যে কোনো গ্রাম, গ্রাম বাংলার যে কোনো গ্রাম তিনি হতে পারে। আবার তিনি বলছেন যে এটি নাম না জানা যে দুটি গ্রাম, গ্রাম বাংলার যে কোনো জায়গার খেয়ার তৈরির এটি হতে পারে। দোহা পানে, দোহা কথাটির অর্থ হচ্ছে দুজনের দিকে চেয়ে আছে দুইখানি গ্রাম, দুইখানি গ্রাম দুজন দুজনের দিকে চেয়ে আছে। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত খেয়া কবিতাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে দ্বন্দ্ব সংঘাতপূর্ণ নাগরিক জীবন আর অন্যদিকে শান্ত স্নিগ্ধ মমতার স্পর্শ মাখা গ্রামীণ জীবনের তুলনামূলক ছবি পাশাপাশি তুলে ধরেছেন। একটি নাম না জানা নদী ও তার তীরবর্তী দুটি নাম না জানা গ্রাম এখানে যেন সারা পল্লী বাংলার প্রতিনিধিত্ব করছে। দুটি গ্রামের মানুষ পরস্পরকে চেনে, নদীর ব্যবধান ঘুচিয়ে খেয়া নৌকোই তাদের মধ্যে যোগসূত্র তৈরি করে। সকাল থেকে সন্ধে পর্যন্ত খেয়া পারাপার করে, দুই পারে আসা যাওয়ার মধ্য দিয়ে তারা পরস্পরের সঙ্গে সম্পর্ক রেখে চলে। গ্রামের মানুষের সহজ সরল অনাড়ম্বর জীবনে নাগরিক সভ্যতার অগ্রগতির ছোঁয়া লাগেনি, কিন্তু সেখানে মানুষের সঙ্গে মানুষের আত্মিক বন্ধন অত্যন্ত দৃঢ়। অন্যদিকে পৃথিবীর অন্য প্রান্তে চলে হিংসা, বিদ্বেষ, রক্তপাতের মধ্য দিয়ে ক্ষমতা দখলের লড়াই।
এক সাম্রাজ্যের পতনে আরেক সাম্রাজ্যের উত্থান হয়। তথাকথিত সভ্যতার অগ্রগতি যেমন একদিকে মানুষকে উন্নততর জীবনযাত্রা দিয়েছে, তেমনি পৃথিবীও মানুষকে ধ্বংসের অনেক উপকরণও দিয়েছে। সভ্যতার ক্ষতিকারক রূপ অনেক ক্ষেত্রেই ছাপিয়ে গেছে তার কল্যাণকর রূপকে। কিন্তু আবহমান কাল ধরে গ্রাম বাংলায় প্রকৃতি ও মানুষ একে অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে। বিশ্বজুড়ে চলা হিংসা রক্তপাতের কোনো প্রভাব পড়ে না সহজ সরল পল্লীবাসীর জীবনে। নদীর তীরবর্তী দুই গ্রামের মধ্যে যোগাযোগের চিরন্তন মাধ্যম হিসেবে খেয়া পারাপার এই জীবনযাত্রার সারল্যেরই রূপক। শান্ত স্নিগ্ধ মাটির গন্ধমাখা এই ছবিটি পৃথিবীর আদি অকৃত্রিম এবং অপরিবর্তনশীল পল্লী গ্রামের জীবন ছবি হিসেবে কবি তুলে ধরেছেন। এবার আমরা খেয়া কবিতা থেকে কয়েকটি ইম্পর্টেন্ট লাইন একটু আলোচনা শুনব। প্রথম যে লাইন দুটি রয়েছে, খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। এই উদ্ধৃত পংক্তিটির মধ্য দিয়ে কবি গ্রাম বাংলার মানুষের সহজ সরল অনাড়ম্বর জীবনযাত্রার ছবি তুলে ধরেছেন। কবিতার গ্রাম দুটি সারা বাংলার পল্লী সমাজের প্রতিনিধিত্ব করছে। মানবিক সম্পর্কের উপর ভিত্তি করেই গ্রাম বাংলার মানুষের জীবন আবর্তিত হয়। নদী পারাপারের নৌকাটি এখানে দুই পাড়ের মানুষকে আত্মীয়তার সম্পর্কে বেঁধেছে। খেয়া নৌকা এখানে মানুষের সঙ্গে মানুষের যোগসূত্র। গ্রামের সাধারণ মানুষ খেয়া নৌকা করে কেউ কাজ সেরে ঘরে ফেরে, আবার কেউ বা ঘর থেকে বেরিয়ে কাজে যায়। এখানে এই দুটি লাইনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ এই অনাবিল অনাড়ম্বর এবং নিরন্তর জীবনের স্রোতের কথাই ব্যাখ্যা করেছেন। পরবর্তী যে লাইন আমরা একটু আলোচনা করব সেটা হচ্ছে, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। নাগরিক জীবনের দ্বন্দ্ব সংঘাতে উত্তাল যে জীবন, গ্রামের তুলনায় নগরের সুযোগ সুবিধা সুখ স্বাচ্ছন্দ্য অনেক বেশি, কিন্তু সেখানে মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের যোগ বড়ই কম। মানুষের সুখের লালসা সেখানে অনেক বেশি, তাই তারা নিজেদের মধ্যে হানাহানি রক্তপাতও সেখানে বেশি হয়। এই সংঘাতই পৃথিবীর বুকে ডেকে আনে চরম সর্বনাশ। সুখ সম্পদ ক্ষমতার লোভে মানুষ খুব সহজেই একে অন্যকে আঘাত করে। অন্যের কাছ থেকে ক্ষমতা দখল করতে গিয়েই শুরু হয় হানাহানি। এভাবেই এক সাম্রাজ্যের পতন ঘটে অন্য সাম্রাজ্যের উত্থান রচিত হয় মানব সভ্যতার নূতন নূতন ইতিহাস। ঠিক তার পরের যে লাইন সেটা যদি আমরা দেখি, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। আবহমান কাল ধরে পৃথিবীতে মানুষের মধ্যে রয়েছে ক্ষমতা দখলের লড়াই চালিয়ে যাওয়ার প্রবণতা। আজ যে ক্ষমতার শীর্ষে, কাল হয়তো সে ক্ষমতাচ্যুত। যে যখন জিতেছে তার মাথায় শোভা পেয়েছে সোনার মুকুট, আর পরাজিত ব্যক্তি ক্ষমতার প্রতীক সোনার মুকুট ভেঙে পড়েছে, টুটে কথাটির অর্থ হচ্ছে ভেঙে পড়েছে। ঠিক আছে, আচ্ছা, পরের যে লাইন দুটি দেখছি আমরা, সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। হলাহল মানে বিষ, সুধা মানে অমৃত। এখানে কবি বলছে যে সৃষ্টির আদিলগ্ন থেকেই মানুষ তার জীবনযাত্রার মানকে ক্রমাগত উন্নতির পথে নিয়ে গেছে। এই ক্রম উন্নতির ইতিকথাই হলো মানব সভ্যতার ইতিহাস। সভ্যতার অগ্রগতি মানুষকে সুখ সমৃদ্ধি দিয়েছে, কিন্তু উন্নতির লাগাম ছাড়া নেশা আবার প্রকৃতি পরিবেশ এবং মানুষের সর্বনাশ ডেকে এনেছে। সেই ক্ষতির কথা না ভেবে বেপরোয়াভাবে সভ্যতার উন্নতি করার চেষ্টাই এখানে কবি সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধার কথা বলছেন। আর এখানে হলাহল এবং সুধা শব্দটির মাধ্যমে, বিষ এবং অমৃত এই শব্দ দুটির মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন যে সভ্যতার ক্ষতিকারক দিক এবং কল্যাণকর দিক। সভ্যতার ক্ষতিকারক দিকটিকে হলাহল এবং কল্যাণকর দিকটিকে সুধা বলে তিনি প্রকাশ করতে চেয়েছেন। শেষের দিকে দেখো, কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম।
এই দুটি গ্রামের কথা বলা হয়েছে সে দুটি নাম না জানা দুটি গ্রাম তথা দুই গ্রামের মানুষ একে অন্যের দিকে চেয়ে থাকে, কারণ তাদের মাঝে রয়েছে একটি নদী। খেয়া নৌকা মাঝের এই দূরত্ব ঘুচিয়ে তাদের মধ্যে যোগসূত্র স্থাপন করে। নদীর দুই পারে দুটি গ্রামের মানুষকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে এই খেয়া নৌকা। তাই সেই নিবিড় সম্পর্কের ইঙ্গিতই এই লাইনের মাধ্যমে কবি দিয়েছেন। এবং কবিতার শেষ লাইন যেটি, শেষের আগের লাইন যদিও এই উক্তিটি আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে। পৃথিবীতে যতই ইতিহাস বদলে যাক, সাম্রাজ্য বদলে যাক, কিন্তু খেয়া নৌকার এই যে চলা তা অবিরাম আবহমান কাল ধরে বাংলার প্রকৃতির কোলে স্নিগ্ধ শান্ত গতিতে বয়ে চলে মানুষের জীবনধারা। এই জীবনধারায় খেয়া নৌকার মাধ্যমে কবি প্রতীক হিসেবে সেটি প্রকাশ করতে চেয়েছেন। মোটামুটি এই ইম্পর্টেন্ট কয়েকটি লাইন আমরা আলোচনা করলাম। এই লাইন তুলেই তোমাদের প্রশ্ন আসে, তবে এর বাইরেও তোমাদের সমস্ত দিকটি আলোচনা করতে হবে, যেমন নামকরণ করতে হবে, আবার কবি কি নগর জীবন এবং গ্রাম জীবনের মধ্যে যে বৈপরীত্য সেটির কথা বলছেন। হ্যাঁ, এই বিষয়গুলোকে আলোচনা করতে হবে। তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতাটির আলোচনা এখানেই শেষ করলাম। আজকের ক্লাসে আমরা বেগম রোকেয়ার লেখা হিমালয় দর্শন এই প্রবন্ধটি এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া এই কবিতাটি আলোচনা এখানেই শেষ করলাম।